তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এক্সেল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এক্সেলের বেসিক নিয়ে আলোচনা করব। তো এক্সেল ওপেন করার নিয়ম হচ্ছে, আমরা কিবোর্ডে উইন্ডোজ বাটনে চেপে ধরে আর বাটনে চাপবো। আমি আবার বলি, আমরা কিবোর্ডের উইন্ডোজ বাটনে চেপে ধরে আর বাটনে চাপবো, তাহলে এরকম রান বাটন আসবে। এখানে আমরা কি লিখবো? এখানে আমরা এক্সেল লিখবো, EXCEL। এক্সেল লিখে আমরা ওকে দিব, তাহলে আমাদের এক্সেল সফটওয়্যারটা ওপেন হবে। এখন আমরা এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। তাহলে এই হচ্ছে আমাদের মূলত এক্সেল সফটওয়্যার। এখন এই এক্সেল সফটওয়্যারে কিছু ব্যাপার আমরা পরিচিত হব। এই যে এক একটা ঘর আছে না, এই ঘরগুলোকে সেল বলে। এক্সেলে এই ঘরগুলোকে কি বলে? সেল বলে। আর এগুলোকে এক একটা কলাম বলে, ABCDEF। এগুলোকে কি বলে? এক একটি কলাম বলে। তারপর দেখো নিচে আছে 1 2 3 4 5, এগুলোকে এক একটি রো বলে। তাহলে ABC এগুলো হচ্ছে এক একটি কলাম, 1 2 3 4 এগুলো হচ্ছে এক একটি রো। আর এই সেলের অ্যাড্রেস কি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডি কলাম বরাবর 3 নম্বর রো। তাহলে এই সেলের এই ঘরটার অ্যাড্রেস হবে D3। এইভাবে বের করতে না পারলে তোমার এখানে লেখা থাকবে অ্যাড্রেসটা D3। এখানে ক্লিক করো, অ্যাড্রেস হচ্ছে I6। এখানে ক্লিক করো, এই সেলের অ্যাড্রেস কি হবে? E70। তাহলে এক্সেলে অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট। এখন আমরা কিছু কাজ শিখবো। এখানে আমরা 1 লিখলাম, এখানে আমরা 2 লিখলাম, তারপর আমরা বাইরে ক্লিক করলাম। এখন মাইক্রোসফট ওয়ার্ডের মতো এই দুইটা কেমন টান দিয়ে সিলেক্ট করবো। এখন দেখো এই দুইটা ঘরের নিচে একটা বিন্দু আছে, যেই বিন্দুতে আমরা কার্সর নিয়ে গেলে এই কার্সরটা চেঞ্জ হয়ে যাবে। দেখো প্লাস হয়ে গেছে। যখন প্লাস হয়ে যাবে তখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে টান দিব। তাহলে দেখো এক এক করে বৃদ্ধি পাচ্ছে। আমরা আবার দেখাই। মনে করি এখানে আমরা 2 লিখলাম, এখানে আমরা 4 লিখলাম। এখন বাইরে ক্লিক করলাম, 2 লিখলাম, 4 লিখলাম। তারপর সিলেক্ট করার জন্য বাইরে ক্লিক করতে হবে। এখন আমরা লেফট বাটন ক্লিক করে টান দেবো, সিলেক্ট হয়ে গেল। আগের মতো এই বিন্দুতে নিয়ে আসবো, নিয়ে আসলে কার্সর দেখো প্লাস হয়ে গেছে। তারপর টান দিব, দেখো 2 করে বাড়তেছে। এখানে দেখো 2 করে বাড়তেছে না? তাহলে 2 করে বাড়তেছে। ওকে, এখন আমরা কিছু ফাংশন শিখবো। মনে করো সাম, তারপর ম্যাক্স, এরপর মিন, এরপর এভারেজ, AVG। তো সাম ফাংশনটা কি করব একটু খেয়াল করো। আমাদের এই যে মানগুলো আছে, এই সবগুলো মান যোগ করে আমরা যোগফলটা এই ঘরে রাখবো। এই সবগুলো মান যোগ করে আমরা যোগফলটা কোন ঘরে রাখবো? এই ঘরে রাখবো। তাহলে এটা হচ্ছে আমাদের টার্গেট, আর এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমার উদ্দেশ্যটা বুঝো, এই সবগুলো ঘরের মান যোগ করে আমি যোগফলটা এই ঘরে রাখবো। তাই আমি এই ঘরে ক্লিক করে আমরা এখানে সূত্র লিখব। তাহলে আমাদের সূত্র আমরা কোথায় লিখতেছি? সূত্র এখানে যে সূত্রটা লিখবো সেটা কোন ঘরে লেখা হবে? সেটা হচ্ছে এই ঘরে লেখা হবে, মনে থাকবে? তাহলে দেখো এই ঘরে সবগুলো মান যোগ করে আমরা যোগফলটা যেহেতু এই ঘরে রাখবো, তাহলে আমরা এই ঘরে ক্লিক করে সূত্র লিখতে হবে। সূত্র লেখার নিয়ম কি? প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপর সাম ফাংশন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এক্সেলের একটা ফাংশন। তারপর আমরা ব্র্যাকেট দেব। এখন আমরা আমাদের এখানে রেঞ্জটা দেখাই দিব। রেঞ্জটা আমরা চাইলে কিবোর্ড থেকে টাইপ করে লিখতে পারি, অথবা আমি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা টান দিব। টান দিলে দেখো অটোমেটিক রেঞ্জ নিবে, যতটুকু লাগে এই পর্যন্ত। দেখো রেঞ্জ নিয়ে নিচ্ছে A1 থেকে A21। এখন ইন্টার দেখো সবগুলো যোগফল চলে আসছে। আচ্ছা, এখন আমরা দেখো ম্যাক্সটা আমরা দেখাবো। ম্যাক্সটার উদ্দেশ্য কি? আমাদের এইখানে যতগুলো মান আছে এর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা এই ঘরে লিখব। তাই আমরা এই ঘরে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে সূত্র লিখব। তাহলে এখানে যে সূত্রটা লেখা হবে সেটা হচ্ছে কোন ঘরে সূত্র লিখতেছি? মূলত এই ঘরে লিখতেছি। আর সূত্রটা আমরা কাকে টার্গেট করে লিখবো? সেটা হচ্ছে বি কলামের সবগুলো মানকে টার্গেট করে লিখবো। তাহলে ইকুয়াল টু ম্যাক্স দাও। ম্যাক্স হচ্ছে এক্সেলের ফাংশন। ব্র্যাকেট দাও। এখন বি কলামের মানগুলোর রেঞ্জটা দেখাই দাও। এই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে B1 থেকে B21 তুমি চাইলে টাইপ করে দিতে পারো, আবার এইভাবেও তুমি সিলেক্ট করে দিতে পারো। এখন এন্টার দাও। দেখো সবগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমাম মানটা দেখেছে, মিনিমামও তাই। ইকুয়াল টু দাও, এখানে মিন লেখো, MIN, ব্র্যাকেট দাও, সবগুলো মান সিলেক্ট করো, এন্টার দাও।
তাহলে মিনিমাম মানে সবচেয়ে কম মানটা দেখেছি এভারেজ ইকুয়াল টু দাও এভারেজ AVERA এভারেজ, তারপর সবগুলো মানটাকে সিলেক্ট করো, ইন্টার দাও, এভারেজ দেখেছি। এভারেজটা কি? এখানে যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলো যোগ করে 21 দিয়ে ভাগ। আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমরা কিছু কাজ করবো, এগুলো ডিলিট করে দিই, আমরা কিছু কাজ করব। আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে একটা কাজ আছে যে মার্ক নামে একটা কলাম তৈরি করি, কন্ট্রোল সি দাও। এক্সেলে আমরা মার্ক নামে একটা কলাম তৈরি করবো, কন্ট্রোল ভি। আর গ্রেড নামে একটি কলাম তৈরি করব, গ্রেড কন্ট্রোল সি দাও। আর এখানে আমরা কন্ট্রোল ভি দাও। এই কথা না, সাউন্ড না, সাউন্ড অফ, আস্তে কথা বলো না কেন? এখন মার্ক আর গ্রেড প্রশ্নটা কি বলছে দেখো। এটা হচ্ছে একটা রেজাল্ট সিস্টেম। কোন একজন শিক্ষার্থী যদি 80 থেকে 100-র মধ্যে পায় তাহলে বর্তমান নিয়মে তাকে A+ দেখাতে হবে। 70 থেকে 79-র মধ্যে পাইলে তাকে A দেখাতে হবে। 60 থেকে 69-এর মধ্যে পাইলে A- দেখাতে হবে। 50 থেকে 59-এর মধ্যে পাইলে B দেখাতে হবে। 40 থেকে 49-এর মধ্যে পাইলে C দেখাতে হবে। 33 থেকে 39-এর মধ্যে পাইলে D দেখাতে হবে। 0 থেকে 32-এর মধ্যে পাইলে F দেখাতে হবে। এখন আমাদের সিস্টেমটা এমনভাবে করতে হবে সূত্রের মাধ্যমে, আমরা যখন যে মানটা দিব অটোমেটিক্যালি সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করে কম্পিউটার এই মানগুলো অটোমেটিক্যালি বসাবে, ম্যানুয়ালি করলে হবে না। আমরা এই ঘরে একটা মার্ক দিব, সেটা সূত্রের মাধ্যমে যাচাই করে হয় A+ দেখাবে, নয়তো A দেখাবে, নয়তো A- দেখাবে। অর্থাৎ আমরা যে মানটা দিব সেই মানের উপর ভিত্তি করে এখানে রেজাল্টটা অটোমেটিক চেঞ্জ হবে। তাহলে আমরা এই কাজটা করি 80 থেকে 100। তাহলে আমরা এখানে মার্ক দিব, মার্ক যদি আমরা এখানে 80 দিই তাহলে 80 বা 85 ওই রেঞ্জের মধ্যে দিলে এখানে অটোমেটিক্যালি A+ দেখাবে। আমাদের টাইপ করে দেখালে হবে না। এই A+টা আসবে কীভাবে? অটোমেটিক্যালি আসবে। তাহলে এই কাজটা করার জন্য আমরা কী করবো? এখন সূত্র লিখব। তাহলে এখন বলে এখানে টার্গেট ভ্যালু কোনটা? টার্গেট ভ্যালু হচ্ছে A2। আর ডেস্টিনেশন মানে সূত্রটা লিখবো কোথায়? সূত্রটা লিখবো B2। এখন B2 করে যে সূত্রটা লিখবো এটা কাকে টার্গেট করে লিখবো? এটা হচ্ছে A2 ঘরকে টার্গেট করে লিখবো। তাই আমরা B2 ঘরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ফাংশনে ঘরে ক্লিক করে ইকুয়াল টু দিয়ে আমরা সূত্র লিখব। তো এই সূত্রটা লেখার জন্য আমাদের ইফ ফাংশন ব্যবহার করতে হবে। আমরা ইফ ফাংশন লিখি, তারপর বুঝবো। ইফ দেব, ইফের নিয়ম হচ্ছে এখানে আমরা একটা কন্ডিশন দিতে হয়। প্রথম কন্ডিশন ইফ দিয়ে আমরা টার্গেট ভ্যালুটা আমরা সিলেক্ট করি A2, অ্যাড্রেসটা নিয়ে নিল। অথবা তুমি এখানে A2 টাইপ করে লিখতে পারো। আচ্ছা, আমরা A2 লেখার পরে আমরা কি করব? আমাদের সূত্র অনুযায়ী দেখো 80 থেকে 100-এর মধ্যে হইলে A+। তাহলে আমরা যদি 80 থেকে যাত্রা শুরু করি তাহলে আমরা 100 পেয়ে যাব। তাহলে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু দিব। এক্সেলে আমরা কি করবো? এখানে গ্রেটার দেন ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু 80 দিলাম। এটার মানে কি? এই A2 ঘরের মান যদি 80 থেকে বড় অথবা সমান হয়, আমরা এখানে মান দিই নাই, আমরা পরে মান দিয়ে চেক করব। বড় বা সমান হইলে সত্য হইবে, আর 80 থেকে কম হইলে মিথ্যা হবে। তো সত্য হইলে কি হবে? সত্য হইলে কি হবে সেটা কমা দিয়ে তারপর লিখতে হয়। ডাবল কোটেশন দিয়ে আমরা কি লিখবো? A+। ডাবল কোটেশন শেষ করি। তাহলে আবার আমরা বলি A2 ঘরের মান, এই A2 ঘরের মান যদি 80 থেকে বড় বা সমান হয় তাহলে B2 ঘরে কি দেখাবে? B2 ঘরে দেখাবে A+ দেখাবে। সূত্রটা আবার বলি, বোঝার চেষ্টা করো। ইফের পরে একটা কন্ডিশন সত্য হইলে তারপর একটা হচ্ছে রেজাল্ট। তো ইফের ঘরে কন্ডিশন কাকে টার্গেট করে কন্ডিশনটা লিখছি? A2 ঘরকে টার্গেট করে কন্ডিশন লিখছি। তাহলে ইফ স্টেটমেন্ট মূলত A2 ঘরটাকে চেক করবে, চেক করে ফলাফলটা B2 ঘরে লিখবে। ইফ স্টেটমেন্ট কি করবে? টার্গেট, এটা হচ্ছে টার্গেট সেলটাকে চেক করবে, সেই সেলের মান যদি সত্য হয় তারপর ডেস্টিনেশনে ফলাফল রাখবে। এটা হচ্ছে টার্গেট, এটা হচ্ছে ডেস্টিনেশন। তাহলে ইফ A2 গ্রেটার দেন 80, আমরা এখানে মার্ক লিখি নাই, আমরা যদি 80 বা 80-এর উপরে লিখি তাহলে সত্য হবে। সত্য হলে A+ এখানে প্রিন্ট করবে, তারপর থেমে যাবে, মানে আর কোনো কাজ করবে না। যদি সত্য না হয় তাহলে আমরা আরেকটা কন্ডিশন দেব। সত্য না হলে পরে কন্ডিশনে যাবে। কন্ডিশন সত্য না হলে আমাদের কম্পিউটার কি করবে? পরে কন্ডিশনে যাবে। তাহলে আমরা ইফ দিলাম, ব্র্যাকেট দিলাম, আমরা আবার এই A2-কেই টার্গেট করতে হবে। তারপরে কি করছে? পরে কন্ডিশন হচ্ছে প্রশ্ন অনুযায়ী 70 থেকে বড় এবং 79 থেকে ছোট। তাহলে আমরা কি করবো? গ্রেটার দেন ইকুয়াল টু 70 লিখব। তাহলে দেখো গ্রেটার দেন ইকুয়াল টু 70, এটা সত্য হয়। যদি এটা সত্য হয়
তাহলে ফলাফলটা হবে তার কি, তার পাশে ডাবল কোটেশন দিয়ে লিখতে হয় এ মাইনাস এ, তারপর কমা দাও। তাহলে কম্পিউটার কীভাবে কাজ করবে, প্রথমে চেক করবে এ টুর মান 80 কিনা। যদি 80 হয় মানে সত্য হয় তাহলে এ প্লাস দেখাবে, দেখানোর পরে কিন্তু আর পরে কাজগুলো করবে না। আর যদি এ টুর মান যদি 80 না হয় তাহলে কি করবে, তাহলে কিন্তু পরে কন্ডিশনে যাবে। তাহলে কন্ডিশন মিথ্যা হইলে পরে কন্ডিশনে যাবে, গিয়ে দেখবে এ টুর মান 70 কিনা। 70 হইলে এ দেখাবে, যদি 70 না হয় তার থেকে কম হয় তাহলে কি করবে, আমাদের পরের কন্ডিশনটা তৈরি করতে হবে। পরের কন্ডিশন কি বলছে, 60 থেকে 69 হচ্ছে এ মাইনাস। তাহলে আমরা এখানে আবার ইফ দেব, ইফ দিয়ে ব্র্যাকেট শুরু করো, তারপর a2 গ্রেটার দেন ইকুয়াল টু কত, এখানে আছে 60, তাহলে 60 দাও, তাহলে কমা দাও, কমা দিয়ে এখানে কি লেখো 60 হইলে 60-তে বড় হইলে কি এ মাইনাস, তাহলে এখানে আমি কি লিখবো এ মাইনাস দেব। তারপর এটাও যদি মিথ্যা হয় আমাদের পরবর্তী কন্ডিশন তৈরি করতে হবে, সেটা হচ্ছে 50 থেকে 59 হইলে বি। তাহলে আমরা ইফ দেব, ইফ দিয়ে আমরা কি লিখবো a2 কে টার্গেট করব গ্রেটার দেন ইকুয়াল টু 50। এটা যদি সত্য হয় 50-এর থেকে বড় তাহলে কি হবে, সেটা হবে বি। এটা কি হবে, সেটা হবে বি। এখন মনে করো এটাও মিথ্যা হইতে পারে না, একজন স্টুডেন্ট 50 থেকে কম পাইছে, তাহলে আমাদের পরবর্তী কন্ডিশন লিখতে হবে 40 থেকে 49। তাহলে 40কে আমরা টার্গেট করব। তাহলে আমরা কি করবো, এখানে ইফ দেব, আবার ইফ দেব। একটা কন্ডিশন মিথ্যা হলেই আমাদের ইফ যাবে। তারপর এটাকে আমরা দেব গ্রেটার দেন ইকুয়াল টু 40। যদি হয় তাহলে কি দেখাবে বলতো, সি দেখাবে। ডাবল কোটেশন শেষ করো। এখন এটাও যদি মিথ্যা হয় আমাদের আবার ইফ, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী যতগুলো কন্ডিশন ততগুলো ইফ। তাহলে এখন 33কে ধরতে হবে, 33 থেকে 39। তাহলে ইফ a2 গ্রেটার দেন ইকুয়াল টু 33, এটা যদি সত্য হয় তাহলে ডাবল কোটেশন দিয়ে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে ডি। ডাবল কোটেশন ক্লোজ করো, তারপর কমা দাও। তারপর যদি এটাও যদি মিথ্যা হয় পরবর্তী কন্ডিশন হচ্ছে আমাদের সর্বশেষ কন্ডিশন। মনে রাখবে সর্বশেষ ফলাফলের জন্য আর ইফ লিখতে হয় না, সরাসরি আমরা ফলাফলটা লিখবো কমা দিয়ে। এটা সব ক্ষেত্রে সর্বশেষ ফলাফলের জন্য আর কোনো ইফ হবে না, অর্থাৎ এটার জন্য ইফ হবে, এটার জন্য কন্ট্রোল যেত, এটার জন্য ইফ হবে, 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 বাট এটার জন্য আর কোনো ইফ লাগবে না। এটা যেহেতু সর্বশেষ ফলাফল এই কারণে এটার জন্য কোনো ইফ লাগবে না। এই কারণে আমরা কি করব, কমা দিয়ে আমরা ডাইরেক্ট ফলাফলটা লিখবো। যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, একটু যদি 33-এর থেকে বড় না হয়, তার মানে ছোট হইলো, মনে করো 32 হতে পারে, 28 হতে পারে, ছোট হইলে কন্ডিশন মিথ্যা হবে। তখন কি দেখাবে, তখন তাকে এফ দেখাবে, এটার জন্য আর কন্ডিশন লিখতে হবে না। এখন আমরা ইন্টার দিই। ওকে, দিয়ে আমাদের কোথাও ভুল হয়েছে, মেবি কোথায় ভুল, কোথায় ভুল দেখাচ্ছে, ওকে তো ভুলটা এখানে দেখাচ্ছে। ডাবল কোটেশন এফ, ডাবল কোটেশন মিস্টেক তৈরি করে, আচ্ছা এখানে কমা 2টা হয়ে গেছে, দেখছো? এগুলো বললে কারেকশন করতে হবে। এখন দেখো এখানে ব্র্যাকেট শেষ করার দরকার নেই, ইন্টার দাও, ব্র্যাকেট কম্পিউটার ওকে একাই নিবে, ইয়েস দাও। এখন দেখো খেয়াল করো, আমি যখন এখানে মনে করো আমি এখানে 92 দিলাম, ইন্টার দিলাম, দেখো সাথে সাথে এ প্লাস চলে আসছে। এগুলোকে আমি সেন্টার করে দিই, দেখছো এটা কীভাবে আসলো একটু বোঝাই দিই। তাহলে এই কম্পিউটার এটু ঘরের মান নিয়ে এখানে এই সূত্রে চেক করবে। এটু ঘরের মান হচ্ছে 92, এটু ঘরের মান কত, এটু ঘরের মান হচ্ছে 92, এটু ঘরের মান হচ্ছে, একটু জুম করি, আচ্ছা এটু ঘরের মান হচ্ছে 92। তাহলে চেক করো 92 গ্রেটার দেন ইকুয়াল টু 80, এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তো সত্য হলে ফলাফলটা তার পাশে, ইফের পাশেই হচ্ছে তার ফলাফল। এই ইফের ফলাফল হচ্ছে এটা, এই ইফের ফলাফল হচ্ছে তার পাশেরটা, এই ইফের ফলাফল হচ্ছে তার পাশেরটা। তাহলে আবার চেক দেখো, এটুর মান যদি 92, এটুর মান হচ্ছে 92, তাহলে 92 এটুর ঘরে 92 বসা, মনে মনে কম্পিউটার তাই বসাবে। 92 গ্রেটার দেন ইকুয়াল টু 80, এটা সত্য। সত্য হইলে এ প্লাস দেখাবে, তারপর থেমে যাবে, মানে আর কোনো কিছু চেক করবে না। এখন যদি আমরা এখানে মনে করো 57 দিলাম, ইন্টার দিলাম,
দেখো অটোমেটিক্যালি বি দেখাচ্ছে। কীভাবে দেখাচ্ছে একটু দেখো, সে প্রথম থেকে চেক করবে। 57 কি 80 থেকে বড়, মিথ্যা, তাহলে পরের কন্ডিশনে যাবে। 57 কি 70 থেকে বড়, মিথ্যা, তাহলে তার পরের কন্ডিশনে যাবে। 57 কি 60 থেকে বড়, মিথ্যা, তাহলে তার পরের কন্ডিশনে যাবে। 57 কি 50 থেকে বড়, সত্য, তাহলে বি দেখাবে। বি দেখানোর পরে থেমে গেছে, বাকি আর করতেছে না। এখন যদি আমি মনে করো 23 দিই, ইন্টার দিই, দেখো এফ দেখাচ্ছে। কীভাবে দেখাচ্ছে, এই 23 মানটা নিয়ে চেক করবে। 23 কি 80 থেকে বড়, কারণ এটুর মান 23। 23 কি 80 থেকে বড়, মিথ্যা। 23 কি 70 থেকে বড়, মিথ্যা। 60 থেকে বড়, মিথ্যা। 50 থেকে বড়, মিথ্যা। 40 থেকে বড়, মিথ্যা। 33 থেকে বড়, মিথ্যা। মিথ্যা হইলে সত্য হইলে ডি, আর মিথ্যা হইলে এফ। এই যে এফ দেখাচ্ছে। তা তুমি যে কোনো মান দাও না কেন, অটোমেটিক্যালি গ্রেডটা চেঞ্জ হচ্ছে। তো এটাকেই বলে হয় এক্সেলের একটা চমকপত্র, সূত্রের মাধ্যমে জটিল কাজগুলো তাড়াতাড়ি করা যায়। আশা করি বুঝতে পেরেছো।